হাঁস ভুনা খাওয়ার জন্য কয়েকদিন ধরেই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। তো গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, খুশি হয়ে গিয়েছিলাম যে আগামীকালও মনে হয় বৃষ্টি হবে। হাঁস ভুনা করব আর সাথে ডালে চালে লাল চাল মোটা চাল দিয়ে লেটকা খিচুড়ি করব। কিন্তু ঘুম থেকে উঠে 7টা বাজে মনে হচ্ছিল যে প্রায় 11টা বেজে গিয়েছে, এমন প্রখর রোদ। তো যাই হোক, খিচুড়ি আর রান্না করব না, লাল চাউলের ভাত রান্না করব। এই লাল চাউলের মোটা মোটা ভাত দিয়ে যে কোনো মাংস ভুনা খেতে কিন্তু আমাদের জামাই এবং বউয়ের দুইজনেরই পছন্দ, সাথে বাচ্চারাও খায়। তো লাল চালগুলো খুব হাতে কচলে ভালো করে ধুয়ে আমি রাইস কুকারের পাত্রে দিয়ে দিলাম। আমি তো বরাবর ভাত রাইস কুকারে রান্না করি, তবে আমি কিন্তু রাইস কুকারে বসা ভাত রান্না করি না। ভাতের পাতিলে চুলায় যেভাবে বেশি করে পানি দিয়ে ভাত রান্না করে সেভাবে রান্না করি। তো এদিকে হাঁসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শীতের দিনে কয়েকটা হাঁস আনা হয়েছিল সেই সুদূর বরিশাল থেকে, তো একটা থেকে গিয়েছিল। তো প্রতিদিনের রান্নায় তো আমার আম ডাল থাকেই, যতদিন ধরে প্রচণ্ড গরম ততদিন ধরে আম ডাল ছাড়া ভাত খাওয়াই হচ্ছে না, প্রতিদিনই আম ডাল থাকে। কোনো সবজি খেতে ভালো লাগে না, পটলটা একটু এইভাবে চিরল চিরল করে কেটে হলুদ মরিচ মাখিয়ে ভাজলে একটু ভালো লাগে। তা আমি কিন্তু পটলের রেসিপি এরই মধ্যে শেয়ার করেছি। এই পটলটা এইভাবে কেটে ভেজে সাথে পেঁয়াজ বেশি করে ভেজে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পটলের দু পেঁয়াজা খেতে ভালোই লাগে। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ভাতটা বলক উঠে এসেছে। এক হাতে 3 চুলায় রান্না, রাইস কুকারে রান্না এবং গ্যাসের 2 চুলায় রান্না, সব দিকে সামলাতে হয়। তো পটল এক কড়াই ভাজা হয়ে গেলে আবার দিয়ে দিলাম। তো ভাত হয়ে গিয়েছে, আমি ছাকনায় ঢেলে দিয়েছি। এইভাবে ভাতটা ঝরা দিয়ে আমি রান্না করি রাইস কুকারে। তো এইদিকে হাঁসটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁস কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট, খেতে যেমন মজার তেমন এটাকে প্রসেসিং করে রান্নার জন্য প্রস্তুত করতে অনেকই কষ্ট। তো তেল গরম করে কড়াইটা ভালো করে গরম করে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। যেহেতু হাঁসটা ভুনা করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আর বেশি করে দারুচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা। হাঁসে কিন্তু একটা এক্সট্রা স্মেল আছে, হাঁস একটা গন্ধ আছে, সেই গন্ধটা যেন না আসে সেই জন্য দারুচিনি এলাচ একটু বেশি করে দিলাম এবং সব মশলাই আমি একটু একটু করে বেশি দিব। তো আদা আর রসুনের পেস্টও দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্ট তেলে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তো একটু বেশি করে মশলা দিয়ে হাঁসটা ভুনা করলে খেতে ভালো লাগে। আর জামাইও বলেছে লাল করে ঝাল করে হাঁসটা ভুনা করবে, তো সেই জন্য আমি একটু বেশি করেই মশলা দিলাম। তো মশলাটা যখন তেলে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি কেটে ধুয়ে রাখা হাঁস দিয়ে দিলাম। আর হাঁস মুরগির গিলা আমি এইভাবে কাটি, গিলাটা রান্না করার পরে একটা ফুটন্ত গোলাপের মতো দেখা যায় এইভাবে কেটে নিলে, আর সব জায়গায় মশলাও ঢোকে, ভালোও লাগে। আর হাঁসটাও কিন্তু আমি ছোট ছোট করে পিস করে কেটেছি। যে কোনো মাংস আমাদের বাসায় ছোট ছোট পিস করে কেটে রান্না করা হয়, এটা সবাই পছন্দ করে। তো লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়ামের চাইতে কমিয়ে রেখে ভালো করে মশলায় ভাজা ভাজা করে আমি কষিয়ে নিব। তো হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস যত বেশি তেল মশলায় এইভাবে ভাজা ভাজা করে কষানো হবে তত বেশি খেতে টেস্ট হবে বা মজার হবে। আর হাঁস বলতে কথা, এটা তো একটু বেশি ভুনতে হবে। অন্য চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি। হাঁসটা কষাতে কষাতে একেবারে লালচে ডিপ কালার করে ফেলেছি, সেই মুহূর্তে দিয়ে দিলাম গরম পানি। ঠান্ডা পানি দিলে হয়তো মাংসটা একটু শক্ত হয়ে যেত, সেই জন্য গরম পানি দিয়ে দেই। যে কোনো মাংস ভুনার পরে আমি গরম পানি ব্যবহার করি। কিছুক্ষণ বলক করে রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তো আমাদের বিক্রমপুরে শীতের দিনে ভাজা জিরা গুঁড়ার বদলে শাক ব্যবহার করে, যেহেতু এখন একটু গরম শাকটা বেশি ভালো লাগবে না, তো সেই জন্য ভাজা জিরা গুঁড়া দিলাম। আমি যে কোনো মাংস নামানোর আগে ভাজা জিরা গুঁড়াটাই দেই। তো আমার কিন্তু হাঁসটা ভুনা হয়ে গিয়েছে, আর একটু সামান্য পরিমাণে ঝোলটা টানিয়ে নিব চুলায় রেখে। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু হাঁসের মাংস তেমন পছন্দ করি না, ছোটোবেলা থেকে হাঁস খেয়ে অভ্যস্ত না, আমার বাবার অপছন্দ ছিল, সেজন্য আমরাও হাঁস খেয়ে অভ্যস্ত না। কিন্তু এখন একটু আধটু খেয়ে ভালোই লাগে, ভালো করে রান্না করতে জানলে সব কিছুই খেতে ভালো লাগে। এটা আমার সেকেন্ড টাইম হাঁস রান্না করা।